হ্যালো স্টুডেন্টস, সবাইকে ভিএসসিতে স্বাগত। আজকে আমি তোমাদের রজত স্যার আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আমাদের কম্পিটিটিভ ফিল্ডে এই স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমরা অনেকেই জানো বা আমার আগের ক্লাসগুলো দেখে অন্তত কিছুটা হলেও রিয়েলাইজ করেছো। এই স্ট্যাটিক জিকে কম্পিটিটিভ ফিল্ডে যুক্ত করার কারণ কি জানো? কারণ হচ্ছে যাতে করে ছেলে মেয়েদেরকে ফেল করানো যায়, বা আমাদের এক্সামিনাররা চায় এমন কোনো জিনিস থেকে কোশ্চেন করতে যে জিনিসটা ছেলে মেয়েরা পারবে না, বা যার কোনো পার্টিকুলার সিলেবাস হয় না, যার যেটা করা অনেক কঠিন, এই রকম বিষয়গুলোকে আমাদের এক্সামিনাররা চেষ্টা করে বেশি বেশি করে তুলে ধরতে। সেই জন্যই এই স্ট্যাটিক জিকে পার্টটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এই স্ট্যাটিক জিকে পার্টকে আমি ন্যূনতম 30টা ক্লাসে তোমাদেরকে একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় একটা আশানুরূপ ফল করতে পারি। এই ক্লাসগুলোর সাথে আরও থাকবে বিস্তারিত আলোচনা এবং আরও ডিটেলস ক্লাস। আচ্ছা, আপাতত আজকে তোমাদের কোন বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি? আজকে আলোচনা করছি আমাদের ভারতের প্রথম পুরুষ এই বিষয়টা নিয়ে। দেখো, আমাদের ভারতের প্রথম পুরুষ এই পার্টটা আমাদের বা আমার 3 নম্বর ক্লাস। তোমরা কত নম্বরে দেখছো জানি না। এই প্রথম পুরুষের পরে আমরা প্রথম মহিলা দেখব, তারপরে ভারতের একটা ওভারঅল প্রথম দেখব, পরবর্তীকালে আমরা বিশ্বের প্রথম পুরুষ, প্রথম মহিলা এবং প্রথম নিয়ে একটা ক্লাস করব, এবং আরও পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম মহিলাকে দিয়ে আলাদা করে ক্লাস করব। এই পার্টটা যেহেতু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই এই পার্টটাকে আমি একটু ডিটেলসে আলোচনা করছি এবং অনেক বেশি কোশ্চেন এর মধ্যে যুক্ত করছি। তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসগুলো দেখে এইটুকু বুঝতে পেরেছো যে আমি ওয়ান লাইনার বা এমসিকিউ পড়ার পক্ষপাতী নয়, কারণ ওয়ান লাইনার এমসিকিউ মনে থাকে না। আর আরেকটা বিষয়, ওই এমসিকিউ কোশ্চেন ওটা কিন্তু রিপিট হয় না। আমাদের এসএসসি আর কোনোদিন কোশ্চেন রিপিট করে না। রেলের পরীক্ষাও দেখতে পাচ্ছ তোমরা, ওরা কোশ্চেন রিপিট করে না। সুতরাং আমরা এমসিকিউ পড়ে কিছু লাভ নেই। আমাদেরকে একটা কোশ্চেন যদি এসে থাকে, সেই কোশ্চেন থেকে আর 5টা কোশ্চেন কীভাবে করা যাবে সেইটা আমাদের কিন্তু আলোচনা করতে হবে। আর সেই সূত্র ধরেই আজকের ক্লাস আমি শুরু করব, ভারতের প্রথম পুরুষ। দেখো, আমরা প্রথমে দেখো কি আলোচনা করব। আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এক মিনিট একটু পেনটা সিলেক্ট করিনি। দেখো, আমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল, বা এটা অনেক ক্ষেত্রে ভারতের প্রথম গভর্নর জেনারেলও বলা চলে। কোন সেন্সে বলা চলে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, আগে কি ছিল, ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে আসে তখন যে সমস্ত জায়গায় তারা ঘাঁটি গেড়েছিল, যেমন বাংলা, যেমন মাদ্রাস, যেমন মুম্বাই বা বোম্বে, তার মানে এই প্রতিটা জায়গায় আলাদা করে গভর্নর ছিল। বাংলার গভর্নর ছিল, মাদ্রাসের গভর্নর ছিল, বোম্বের গভর্নর ছিল। পরবর্তীকালে তারা দেখলো যে ভারতে তারা গোটা ভারত জুড়ে তারা কিন্তু রাজত্ব করতে চায়। তখন আমাদের ভারতের একটা জায়গাকে আমাকে প্রধান করে গোটা ভারতকে কন্ট্রোল করার জন্য একজন ব্যক্তিকে আমার দরকার। তাই বাংলার গভর্নর, সে তো চেন্নাইয়ের আমাদের মাদ্রাসের গভর্নরকে কন্ট্রোল করতে পারে না, মাদ্রাসকে কন্ট্রোল করতে পারবে না। তাই বাংলার গভর্নর, আর বাংলা সেই সময় আমাদের ব্রিটিশদের শাসনের একটা কেন্দ্রবিন্দু ছিল, আর সেই কেন্দ্রবিন্দু থ্রু দিয়ে বাংলার যিনি গভর্নর ছিলেন তাকে কি পদে উন্নীত করা হলো না, বাংলা গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল এটা আমাদের ব্রিটিশ শাসিত প্রথম গভর্নর জেনারেল পদ। আগে কিন্তু গভর্নর জেনারেল অফ মাদ্রাস বা গভর্নর জেনারেল অফ বম্বে বলে কিছু ছিল না, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাই প্রথম হয়। তাই দেখো, প্রথম কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এটা ভেবে যেন ভয় পাবে না যে ভারতের পরীক্ষায় আসবে না, এটা বাংলার পরীক্ষায় আসবে না। গভর্নর জেনারেল কনসেপ্টটাই প্রথম আমাদের এই সময়ে নিয়ে আসা হয়। আর এটা আমাদের 1973 সালের যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসা হয়।
এবং আগে ওয়ারেন হেস্টিংস তিনি বাংলার গভর্নর ছিলেন, তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ারকে বৃদ্ধি করা হলো, তার সঙ্গে তার হাতে দিয়ে দেওয়া হলো মাদ্রাস এবং চেন্নাই। এই রকম আলাদা আলাদা গভর্নরদের কিন্তু তার আন্ডারে নিয়ে আসা হলো। সুতরাং প্রথম কোশ্চেনটা বুঝতে পারলে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, তার সঙ্গে সঙ্গে বাংলার শেষ গভর্নর, যিনি শেষ করেছিলেন সেখান থেকেই তিনি শুরু করলেন, কারণ ওই ব্যক্তিকেই পরবর্তী খালি স্টেপে নিয়ে যাওয়া হলো, খালি তার পদটা পরিবর্তন করা হলো, নামটা পরিবর্তন করা হলো, বা সেই ব্যক্তিটাকে পরিবর্তন করা হলো না। সেমভাবে বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে কারা কারা আছে? মাদ্রাস, বম্বে। এবার মাদ্রাস বম্বের গভর্নররা বলছে আমি বাংলার আন্ডারে কেন থাকবো, আমি ভারতের আন্ডারে থাকবো, তারা বারবার দাবি করছে। পরবর্তীকালে 1833 সালে যে চার্টার অ্যাক্ট এসেছিল, সেই আইনেতে কি বলা হলো যে বাংলার গভর্নর জেনারেল এই নামটা, এই বাংলা নামটাকে পরিবর্তন করে দিয়ে এটাকে শুধু ভারত করে দেওয়া হবে। ব্যক্তি একই থাকলো, যিনি আগে বাংলার গভর্নর জেনারেল ছিলেন তার যা কাজ ছিল সেটাই থাকলো, তাকে ভারত করে দেওয়া হলো, কারণ তিনি এখন শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, ব্রিটিশরা আরও অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছে, শুধু বাংলা, মাদ্রাস, চেন্নাই নয়, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সেই জন্য আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল এই টার্মটাকে নিয়ে আসা হলো। কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বাংলার শেষ গভর্নর জেনারেলকে, শেষ গভর্নর জেনারেল হচ্ছে আমাদের এই একই ব্যক্তি লর্ড উইলিয়াম বেন্টিং। আবার নামটা পরিবর্তন করলো, বাংলার গভর্নর জেনারেল নামটা পরিবর্তন করে কি হলো? ভারতের গভর্নর জেনারেল। বাংলা থেকে ভারত হলো, আর কিচ্ছু পরিবর্তন হলো না। এরপরে দেখো পরবর্তীকালে আমাদের এই গভর্নর জেনারেল এই টার্মটাকে পরিবর্তন করে কি নিয়ে আসা হলো না ভাইসরয় এই পদটাকে নিয়ে আসা হলো। বাংলার গভর্নর জেনারেল থেকে হলো ভারতের গভর্নর জেনারেল, তারপরে ভারতের গভর্নর জেনারেল থেকে কি হলো আমাদের ভাইসরয়। কোন ব্যক্তি ভাইসরয় পদে নিযুক্ত হলেন? তিনি হচ্ছেন আমাদের লর্ড ক্যানিং। কোন সময়ে? 1858 সাল। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহের ব্যর্থতার জন্য বাংলা বা ভারতের শাসন ব্যবস্থা আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তুলে নেওয়া হয়, এবং তুলে নেবার পরে সেই শাসন ব্যবস্থা কোথায়, কার কাছে চলে যায়? চলে গিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের হাতে। তার মানে ব্রিটিশ রানী ভারতকে দেখাশোনা করছিল। সুতরাং যেহেতু শাসন ব্যবস্থাটা বিশাল পরিবর্তন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাটা বাই বাই হয়ে গেল, তাহলে ভারতকে ব্রিটিশ পার্লামেন্ট শাসন ব্যবস্থা করছে, তাহলে পদরাত্র নাম পরিবর্তন করবেই। ছিল কি? বাংলার গভর্নর, ভারতের গভর্নর জেনারেল, সেখান থেকে পরিবর্তন হয়ে কি হলো? ভাইসরয়। তার মানে ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। আচ্ছা, ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং। ইনি আগে ভারতের গভর্নর জেনারেল পদে ব্রিটিশ শাসনের অধীনে কাজ করতেন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন। পরবর্তীকালে তিনি কি করলেন? তিনি করলেন যে আমাদের ভারতের গভর্নর জেনারেল এই পদে চেঞ্জ করে ভাইসরয় পদে যুক্ত হলেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার না থাকে তাহলে ক্লাসেতে যখন আমার সঙ্গে তোমাদের দেখা হবে বিষয়টা নিয়ে আলোচনা করবে বা আমাকে জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই। এইখানে তো সেই স্কোপ নেই, আমি এগিয়ে যাচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার ব্যাক করে দেখো, আশা করব ক্লিয়ার করতে পারবো। দেখো পরের পেজে চলে গেলাম। ভাইসরয় চলছিল। ভাইসরয় প্রথা শেষ হলো কবে? ভারতের স্বাধীনতা আইন দিয়ে। ভারতের স্বাধীনতা আইন 1947 সাল। সেই ভারতের স্বাধীনতা আইনে কি বলা হলো? ভারত একটা ডমিনিয়ন, পাকিস্তান একটা ডমিনিয়ন। ডমিনিয়ন মানে তোমরা একটা প্রদেশ বলতে পারো, যে প্রদেশের মাথায় থাকবে ব্রিটিশ সরকার, মানে ব্রিটিশ সরকারের অধীনে ভারত, পাকিস্তান দুটো আলাদা ডমিনিয়ন তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে আগের ক্লাসে বলেছি ভারতে স্বাধীনতার সময় 565খানা প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট কারা? প্রিন্সলি স্টেট হচ্ছে তারাই যারা কোনো রাজাদের আন্ডারে ছিল, যেমন জম্মু কাশ্মীর, যেমন হায়দ্রাবাদ, যেমন মহীশূর, যেমন আমাদের ত্রিপুরা, যেমন আমাদের মণিপুর, এইগুলো একটা রাজাদের আন্ডারে ছিল। আবার কিছু আমাদের পর্তুগিজ ফরাসি কলোনি, চন্দননগর, দমন, দিউ, চুঁচড়ো, পন্ডিচেরি, এই যে বিভিন্ন যে আমাদের ফরাসি বা পর্তুগিজ কলোনি বা আমাদের ইউরোপিয়ান কলোনি, সেই সংখ্যাটা ছিল
65খানা। এই 565খানা প্রভিন্সকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল তোমরা হয় ভারতীয় ডমিনিয়নে যোগদান করো, তা না হলে পাকিস্তান ডমিনিয়নে যোগদান করো, মানে ভারতে যোগদান করো নাহলে পাকিস্তানে যোগদান করো। আর যদি তোমাদের মন চায় ভারতেও যোগদান করতে হবে না, পাকিস্তানেও যোগদান করতে হবে না, তোমরা স্বতন্ত্রভাবে নিজস্ব একটা ডমিনিয়ন তৈরি করতে পারো। ক্লিয়ার করতে পেরেছি? তার মানে এই যে ভারতীয় ডমিনিয়ন একটা আলাদা হয়ে গেল। এই ভারতীয় ডমিনিয়নের আমাদের প্রথম গভর্নর কে ছিলেন? ইনি ভাইসরয়, শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীনতার আগে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ভাইসরয় নামটা পরিবর্তন করা হলো ভারতের স্বাধীনতা আইনে, সেখানে ভারতীয় ডমিনিয়ন কথাটা উল্লেখ করা হলো। তাহলে ভারতীয় ডমিনিয়নের প্রধান মানে যাকে বলা হয় ভারতের গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে হলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তীকালে লর্ড মাউন্টব্যাটেন ছেড়ে চলে গেলেন। ইনি একজন ব্রিটিশ ভদ্রলোক, ভারতীয়দেরকে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে। সেই হ্যান্ডওভারটা কে নিল? নিল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের প্রথম ভারতীয়। এইখানে কোনো ভারতীয় কথাটা উল্লেখ নেই, এইখানে শুধু বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর। এখানে কি বলেছে? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। এই চক্রবর্তী রাজা গোপালাচারী, যে চক্রবর্তী রাজা গোপালাচারী সিআর ফর্মুলা দিয়েছিল, ইনি শেষবারের মতো চেষ্টা করেছিলেন যে ভারত পাকিস্তানকে বিবাদ বা ওদের ভেঙে যাওয়াটা আটকানোর জন্য। পরবর্তীকালে সুযোগ পেলে এই সিআর ফর্মুলাকে নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা, এবারে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এইখানে কোনো রিদেম ওয়াইজ তো হয় না, আমি চেষ্টা করছি যতটা পারা যায় রিদেম ওয়াইজ করার, সেই রকমই বিভিন্ন কোশ্চেন। জাতীয় কংগ্রেস আমাদের ভারতের প্রথম সর্বভারতীয় পলিটিক্যাল অর্গানাইজেশন। জমিদারি সভা, যে জমিদারি সভার থ্রু দিয়ে ভারতের প্রথম রাজনৈতিক আন্দোলন বা পলিটিক্যাল আন্দোলন শুরু হয়েছিল, যেটা কলকাতা ভিত্তিক জমিদারি সভা, যেটার প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু। সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার জমিদারি সভা দিয়ে যখন আমাদের ভারতের প্রথম পলিটিক্যাল আন্দোলন শুরু, আন্দোলন নয় মানে পলিটিক্যাল সংগঠন, মানে যাকে বলে পার্টি শুরু হলো। সেই পার্টির শেষ যাকে বলে এই জাতীয় কংগ্রেসের ছুটি। এই জাতীয় কংগ্রেস গোটা ভারতে বিস্তৃত হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? যে গোটা ভারতের জনগণকে এক করে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন রকম দাবি দাবা আদায় করার জন্য জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল। যে জাতীয় কংগ্রেস কার মাথা দিয়ে বেরিয়েছিল? সেটা হচ্ছে অ্যালান অক্টোভিয়াম হিউম। সেই হিউমের আমাদের মস্তিষ্ক প্রসূত এই সংগঠন আমাদের জাতীয় কংগ্রেস, যার প্রথম সভাপতি আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি। এই উমেশচন্দ্র ব্যানার্জি শুধুমাত্র ভারতের নয়, প্রথম বাঙালিও, কারণ উমেশচন্দ্র ব্যানার্জির বাড়ি কিন্তু হুগলি জেলাতে। যাই হোক, উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম আমাদের কংগ্রেসের প্রথম সভাপতি। সালটা 1885 সাল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, আমরা সকলে জানি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি আমাদের উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় কে হয়েছিল? দ্বিতীয় হয়েছিল গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজি, প্রথম ফার্সি ব্যক্তি। তার মানে জাতীয় কংগ্রেসের প্রথম ফার্সি সভাপতিকে না, দাদাভাই নওরোজি। 3 নম্বর মানে 87 সালে কে হয়েছিল? বদরুদ্দিন তয়েবজি, একজন মুসলিম ভদ্রলোক, তাকে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয়েছিল। বদরুদ্দিন তয়েবজির পরে কে হয়েছিল? না, 88 সাল জর্জিওল। দেখো, দেখতে পাচ্ছ জর্জিওল। এই জর্জিওল হচ্ছে প্রথম ইংরেজ ভদ্রলোক যাকে জাতীয় কংগ্রেসের সভাপতি করা হয়েছিল। অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস সৃষ্টির উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে সকল শ্রেণীর, সকল অঞ্চলের মানুষকে নিয়ে আমরা একটা অর্গানাইজেশন তৈরি করতে চাই। এখানে মুসলিম যেমন থাকবে, ফার্সি থাকবে, হিন্দু থাকবে, সমস্ত ধর্ম, সমস্ত অঞ্চল, শুধুমাত্র কলকাতা বা কোনোমাত্র বম্বে বলে নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে এই সভা অনুষ্ঠিত হবে প্রতি বছর। বছরের শেষ 3 দিনে মোটামুটি 28, 29, 30 এই রকম টাইমেতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো, 9 ডিসেম্বর মাসের প্রতি বছর হতো, একদম আপ টু 1946 সাল পর্যন্ত। মাঝখানে 5 বছর গ্যাপ ছিল 1940 পর থেকে। যাই হোক, সেগুলোকে নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। এরপরে চলে যাব, দেখো প্রথম আইসিএস উত্তীর্ণ হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম, আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম আইসিএস পরীক্ষায় পাস করেছিলেন। আচ্ছা, তার সঙ্গে আর একটা জিনিস জানতে হবে, আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি কিন্তু প্রথম আইসিএস অফিসার হয়েছিলেন। ইনি উত্তীর্ণ হননি, ইনি পরীক্ষা দিয়ে পাস করেননি, ইনি এনাকে ব্রিটিশ সরকার এনাকে নিয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের ইনি একজন ভাই, দাদা ছিলেন, দাদা বা ভাই ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছে আমাদের হচ্ছে এই সত্যেন্দ্রনাথ ঠাকুর। খুব একটা ভালো পড়াশোনায় ছিলেন না, বা অন্যান্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইদের মতো এত প্রতিভা ছিল না। এবার এনার বাবাদের অনেক টাকা পয়সা ছিল, এদের থেকে ব্রিটিশ সরকার অনেক সুযোগ সুবিধা পেত, এইরকম একটা ব্যক্তিকে তাই এত বড় একটা পদে বসিয়েছিল। ইনি কিন্তু পরীক্ষা দিয়ে হননি, সত্যেন্দ্রনাথ ঠাকুর পরীক্ষা দিয়ে নয়, ইনি প্রথম পরীক্ষা দিয়ে হয়েছিলেন, ইনি পরীক্ষা দিয়ে হননি। আচ্ছা, তারপরে দেখো নোবেল পুরস্কার প্রাপকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম। আর একটা কোশ্চেন তোমাদের জন্য জিজ্ঞাসা, সেটা হচ্ছে প্রথম আইসিএস উত্তীর্ণ হয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে আর একজন অর্থনীতিবিদ, তার নামটা আমাকে ক্লাসে তোমরা জানাবে, ঠিক আছে? না, পরের পেজে চলে গেলাম। আচ্ছা, প্রথম নোবেল পুরস্কার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছে, আমরা সকলে জানি। আর নোবেল পুরস্কার নিয়ে আমার আগের ক্লাসে তোমরা আলোচনা করেছি, নোবেল পুরস্কার কি পুরস্কার, কারা দেয়, কেন দেয়, কি জন্য দেয়, সব আলোচনা করেছি। আচ্ছা দেখো, আমাদের অর্থনীতিতে প্রথম নোবেল, আচ্ছা এটা প্রথম বিজ্ঞানী আছে, প্রথম বিজ্ঞান হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছে? এটা সিভি রমন, রমন ক্রিয়া, রমন এফেক্ট আবিষ্কারের জন্য এই সিভি রমন আমাদের প্রথম নোবেল পুরস্কার পেয়েছে। এই রমন ক্রিয়া আমরা সায়েন্সের ক্লাসে বা আমরা ছোটবেলায় পড়েছি, রমন ক্রিয়া আবারও পড়বো। কত সালে? 1930 সালে পেয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? না, অমর্ত্য সেন। 1998 সালে ইনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো আমাদের ভারতের আপাতত শেষ নোবেল প্রাপক কৈলাস সত্যার্থী কিসে পেয়েছিলেন? ইনি হচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2014 সালে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই এরা দুজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই কৈলাস সত্যার্থী ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, মানে ভারতে জন্মগ্রহণ করেছেন কিন্তু এখন নাগরিকত্ব ভারতের হাতে নেই, নাগরিকত্ব আমেরিকার হাতে আছে। যাই হোক, ভারতীয় বংশোদ্ভূত, আমরা তাকে ভারতীয় হিসাবে মেনে নিচ্ছি। পরের পেজে চলে গেলাম। আচ্ছা দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম। তোমাদের এর আগের ক্লাসে, পুরস্কারের ক্লাসে আমরা আলোচনা করেছি ভারতরত্ন পুরস্কার, যেটা 1954 সাল থেকে দেয়া শুরু হয়, ভারতের নাম্বার 1 পুরস্কার। আর এই ভারতরত্ন প্রাপক প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী, আমাদের রাজাজি ফর্মুলা, প্রথম স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর, তার সঙ্গে আমাদের সিভি রমন, এই সেই বিজ্ঞানী রমন ক্রিয়ার জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, একটু আগের পেজেই তোমরা দেখলে। আচ্ছা, এরপরে দেখো প্রথম বিদেশি ব্যক্তি হিসাবে কে পেল? খান আব্দুল গাফফার খান, পাকিস্তানের নাগরিক। ভাবো, পাকিস্তানের নাগরিক হয়ে ভারতের সেরা পুরস্কার পাচ্ছে ভারতরত্ন। কেন পাচ্ছে? কেন না, এই খান আব্দুল গাফফার খান যিনি আমাদের গান্ধীজির একজন সহকর্মী ছিলেন, যিনি যাকে বলা হয় ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী, তার একটা বাহিনী ছিল লাল কোট্টা বাহিনী। তার মানে তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তিনি গান্ধীজিকে মতাদর্শ হিসাবে নিয়েছিলেন, তিনি স্বাধীনতার জন্য অনেক কাজ করেছিলেন, আর তার স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার জন্য তাকেই পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে ওনার যেহেতু মানে বাড়ি পাকিস্তানের মধ্যে পড়ে গেছে, তাই ইনি পাকিস্তানের নাগরিক। আদতে কিন্তু তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে কাজ করেছেন, তিনি কিন্তু চাননি হয়তো পাকিস্তান আলাদা হয়ে যাক, পাকিস্তানে আমরা থাকবো, ভারত আলাদা থাকবে, এরকম নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। এনার জন্য আমাদের উত্তর পশ্চিম ভারত, সেখানে একটা বিশাল বড় একটা আন্দোলন, বিদ্রোহ তৈরি হয়েছিল। আর সেই আমাদের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার গান্ধী, একে ফ্রন্টিয়ার গান্ধীও বলা হয়, যাই হোক নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে তার একটা ভালো ক্ষমতা তিনি প্রদর্শন করেছিলেন, সেই খান আব্দুল গাফফার খান। সেই জন্য তাকে প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন দেওয়া হলো। আচ্ছা, এই হচ্ছে সেই ব্যক্তি খান আব্দুল গাফফার খান। আচ্ছা, এরপরে দেখো প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করা সাঁতারু আমাদের মিহির সেন। ছবিতে দেখতে পাচ্ছ মিহির সেন, কত সাল? 1958 সালে ইনি আমাদের প্রথম সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
আচ্ছা, তারপরে দেখো ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এই সেই ব্যক্তি যাকে আমাদের মাননীয়া, যার টাইটেলটাকে একটু ভুল বলেছিলেন, সেই রাকেশ রোশন বা রাকেশ শর্মা, তোমরা যেটাই বলো, সেই রাকেশ শর্মা 1984 সালে ইনি প্রথম মহাকাশে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। পরীক্ষা কোশ্চেন আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। সেই নেদারল্যান্ডের হেগে অবস্থিত আমাদের জাতিসংঘের আমাদের আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার সদর দপ্তর সেইখানকার আমাদের প্রথম ভারতীয় বিচারপতি কে হয়েছিলেন? সেই কোর্টের বিচারপতি, নট হাইকোর্ট, নট সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্টের বিচারপতি হয়েছিলেন আমাদের বেনেগাল নরসিংহ রাও। কত সাল? 1952 সাল। সালটা ইম্পর্টেন্ট নয়, তোমাদেরকে জাস্ট সময়টা বোঝানোর জন্যই এই সালটাকে দেয়া। আচ্ছা দেখো, মনে করো আমাদের হাওড়া সঙ্গে হুগলির কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, বিচার কে করবে? হুগলি জেলা কোর্ট না হাওড়া জেলা কোর্ট? নিশ্চয়ই দুজনের মধ্যে কেউ করবে না, করবে কে? হাইকোর্ট, কারণ একটা নিউট্রাল জায়গাতে বিচার করতে হবে। আচ্ছা, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের ওই যে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি জল ছাড়া নিয়ে সমস্যা হয়েছে, মমতা ব্যানার্জি মাঝে মাঝে চেঁচায়। আচ্ছা, সেই সমস্যার বিচার কে করবে? ঝাড়খণ্ডের হাইকোর্ট না পশ্চিমবঙ্গের হাইকোর্ট? কেউই করবে না, সেটা করবে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সেই রকম সিন্ধু জলবন্টন চুক্তি, তোমাদের জন্য কোশ্চেন, যে সিন্ধু জলবন্টন চুক্তি কত সালে হয়েছিল? দেখ আমি বলে দিই, 1960 সালে হয়েছিল সেই সিন্ধু জলবন্টন চুক্তি, যার 3টে নদীর জল নেবে পাকিস্তান, আর 2টো নদীর জল নেবে, আর 3টে নদীর জল নেবে হচ্ছে আমাদের ভারত। আচ্ছা, এই যে চুক্তিটা, এটা যদি অমান্য হয় তাহলে কোন কোর্টে বিচার হবে? ভারতের হাইকোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে না পাকিস্তানের সুপ্রিম কোর্টে? কোনো জায়গায় হবে না, সেইটার বিচার হবে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই সেই জায়গা, তারই প্রথম ভারতীয় বিচারপতি, নামটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, এর আগের ক্লাসে আলোচনা করেছি, জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান বলা হয়। আমাদের ভারতের 8ম তফসিলেতে যে 22টা সরকারি ভাষার কথা উল্লেখ করা আছে, সেই 22টা সরকারি ভাষার মধ্যে থেকে যে কোনো একটি ভাষায় সাধারণত একজন ব্যক্তি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়ে থাকে। তার মানে প্রথম জ্ঞানপীঠ প্রাপকের নাম আমাদের জানতে হবে, জি শঙ্কর কুরুপ। কোন সাহিত্যের জন্য? মালায়ালাম সাহিত্যের জন্য। মালায়ালাম ভাষায় তার অসামান্য অবদানের জন্য এই জি শঙ্কর কুরুপ আমাদের এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, মাথায় রাখবেন। দেখো পরের পেজে চলে গেলাম, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা সকলে জানি, জওহরলাল নেহেরু। যখন আমাদের গণপরিষদ তৈরির দাবি ব্রিটিশরা মেনে নেয় 1946 সালে, যখন ক্যাবিনেট মিশন ভারতে আসে, মানে মন্ত্রী পরিষদ যখন ভারতে আসে 1946 সালে, মন্ত্রী পরিষদ তখন ভারতের গণপরিষদের দাবি মেনে নিয়েছিল। গণপরিষদ মানে কি? যে পরিষদ আমাদের সংবিধান তৈরির মেন চাবিকাঠি, সেই গণপরিষদের দাবি মেনে নিয়েছিল। তার সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকার গড়ে তোলার পারমিশন দিয়েছিল। অন্তর্বর্তী সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট। সেই অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ভারতের হয়েছিলেন হচ্ছে আমাদের এই পণ্ডিত জওহরলাল নেহেরু। পরবর্তীকালে এই অন্তর্বর্তী সরকার কন্টিনিউ করেছিল আপ টু 1952 সাল, যতদিন না আমাদের প্রথম ইলেকশন হয়। তার মানে আমাদের ইলেকশন কবে হয়েছিল? 1952 সালে। তার আগে পর্যন্ত জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তারপরেও আপ টু 1964 সাল পর্যন্ত, সম্ভবত 66 মনে হয় নয়, 1964 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন। এই সেই ব্যক্তি জওহরলাল নেহেরু। আচ্ছা, এরপরে দেখো তাহলে প্রথম রাষ্ট্রপতি কে? এই রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি গণপরিষদের চেয়ারম্যান ছিলেন, গণপরিষদের চেয়ারম্যান ছিলেন সেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হচ্ছেন আমাদের প্রথম প্রেসিডেন্ট পদে বসেছিলেন। আচ্ছা, প্রথম মুসলিম রাষ্ট্রপতি আমাদের জাকির হোসেন। পরীক্ষায় কোশ্চেন আছে, প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে হয়েছিলেন? জাকির হোসেন। আচ্ছা, এরপরে দেখো ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি আমাদের জ্ঞানী জেল সিং, ইনি হচ্ছেন প্রথম শিখ রাষ্ট্রপতি। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি, দলিত বলতে মূলত এসটি এসসি, তখন তো এসটি এসসি ওবিসি তো ভাগ ছিল না,
তখন দলিত বলা হতো। যাই হোক, এখনও দলিত বলা হয়, সেটা কথা নয়। সেই দলিত রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের KR নারায়ণ। এ 10তম, খুব রিসেন্ট হয়েছে, মানে 2000 সালের পরে ইনি রাষ্ট্রপতি পদে ছিলেন। আমি যখন ছোট ছিলাম তখন ইনি রাষ্ট্রপতি পদে ছিলেন। আচ্ছা, অকংগ্রেসি প্রধানমন্ত্রী ও পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগী প্রধানমন্ত্রী। তার মানে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে কংগ্রেসের যুগ চলেছে, জওহরলাল নেহেরু এবং তার পরবর্তীকালে তার সাকসেসররা আমাদের রুল করেছে। কংগ্রেসের প্রথম পতন হয় 1978 সালে। সেই 1978 সালে আমাদের ক্ষমতায় এসেছিল আমাদের মোরারজি দেশাই, প্রথম কোয়ালিশন গভর্নমেন্টের প্রধান ছিল। এই কোয়ালিশন গভর্নমেন্টের মধ্যে একটা দল ছিল কিন্তু বিজেপি। সেই বিজেপির হয়ে বা কোয়ালিশন গভর্নমেন্টের হয়ে আমাদের নেতৃত্ব দিয়েছিল মোরারজি দেশাই। বেশি দিন ক্ষমতায় থাকেনি, 78 থেকে 79 সালেই কিন্তু এনার ক্ষমতা পড়ে যায়, কারণ যৌথ সরকার কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। পরবর্তীকালে এটা নিয়েও একদিন আলোচনা করব, এই যৌথ সরকার বা একক সরকারের পার্থক্য। আচ্ছা, তারপরে দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুকার হয়েছিল ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি থাকাকালীন ইনি প্রয়াত হয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো, প্রথম প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয়েছেন CN আন্নাদুরাই, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয়েছে। ভারতের প্রথম সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। ইনি 1978 সালে যখন মোরারজি দেশাই ক্ষমতায় আসে তখন তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে মানে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী পদত্যাগ করে, তার সাপোর্টার ছিল না। এগুলোকে নিয়ে আলোচনা করব, কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারে না পারে, বা তোমাদের অন্যান্য যে পলিটিশিয়ান থাকবে সেগুলো এসব বিষয় নিয়ে আলোচনা করবে। আচ্ছা, এবার 1979 সালে যখন আমাদের মোরারজি দেশাই পদত্যাগ করেন তখন টেম্পোরারি কিছুদিনের জন্য আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই চৌধুরী চরণ সিং। এই চৌধুরী চরণ সিংয়ের ছবি তোমরা লাস্টে দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশের একজন বিখ্যাত পলিটিশিয়ান। এই চৌধুরী চরণ সিং তিনি একবারের জন্য সংসদের মুখোমুখি হননি, মানে তিনি এত কম দিন ছিলেন যে তিনি সংসদে মানে পার্লামেন্টেই যেতে পারেননি। তার ক্ষমতা চলে যায়, তারপরে আমাদের ভোট হয়, ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপরে দেখো, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার, মানে লোকসভার প্রধান বা লোকসভাকে কন্ট্রোল করে কে? স্পিকার। এই প্রথম স্পিকারের নাম আমাদের GV নাভলঙ্কর। আচ্ছা, এরপরে দেখো, ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিল? বিরোধী দলনেতা, প্রতিটা সময়ে একজন রুলিং পার্টি যেমন থাকে, একজন অপোজিশন পার্টি থাকে, আর অপোজিশন পার্টির লিডার সে হচ্ছে বিরোধী দলনেতা। আর অপোজিশন পার্টি হতে গেলে একটা ক্রাইটেরিয়া আছে, লোকসভার টোটাল আসনের 1/10 পেতে হবে। লোকসভার টোটাল আসন কত? 543। আমি 550 ধরছি। 550-এর 1/10 মানে 55টা আসন যদি কোনো পার্টি না পায় তাহলে সে বিরোধী পার্টি নয়। এবারে আমাদের কংগ্রেস 100টা আসন পেয়েছে, বিরোধী পার্টি কংগ্রেসের প্রধানের একজন ব্যক্তিকে বিরোধী দলনেতা পদে নিযুক্ত করা হয়। প্রথম কে ছিল? আমাদের YB চ্যাভেন। আচ্ছা, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার দিন হিসাবেই আমরা শিক্ষক দিবস পালন করি। আচ্ছা, তারপরে দেখো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এই মৌলানা আবুল কালাম আজাদ যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন কর্মক্ষমতা ছিল তখনকার তিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের সবথেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট এবং জাতীয় কংগ্রেসের সবথেকে বেশি দিন ইনি প্রেসিডেন্ট ছিলেন। 1941 সাল থেকে 45 সাল পর্যন্ত তিনি টানা 5 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় জাতীয় কংগ্রেসের কোনো সভা অনুষ্ঠিত হয়নি, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সবাই জেলে ছিল। ভারত ছাড়ো আন্দোলন এবং অন্যান্য কাজের জন্য তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছিল। আর সেই সূত্র ধরে জাতীয় কংগ্রেসের কোনো সেশন হয়নি। আর এই প্রতিটা সেশনে আমাদের সভাপতি কন্টিনিউ শুধুমাত্র হয়েছে আমাদের এই মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তীকালে স্বাধীন ভারতে তাকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করা হয়। তারপরে দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উপপ্রধানমন্ত্রী, আগে কিন্তু উপপ্রধানমন্ত্রী পদ ছিল, এখন এটা তুলে দেওয়া হয়েছে। এটা অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে এটা তুলে দেওয়া হয়েছে। আর সেই উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটা হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। স্বরাষ্ট্রমন্ত্রীটা এখনও আছে, উপপ্রধানমন্ত্রী পদটা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ
মানে আর্মির, ইন্ডিয়ান আর্মির প্রধান, চিফ অফ আর্মি স্টাফ কে ছিল? জেনারেল মহারাজা শ্রী রাজেন্দ্র সিংজি জাদেজা, ইনি হচ্ছেন চিফ অফ দ্য আর্মি স্টাফ। আচ্ছা, এরপরে দেখো ভারতের বিমান বাহিনীর প্রধান, এয়ার চিফ মার্শাল, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, কোন বাহিনীর প্রধানকে কি বলে। এয়ার চিফ মার্শাল এ হচ্ছে বিমান বাহিনীর প্রধান, কে ছিল? আমাদের বাঙালি ভদ্রলোক, আমাদের সুব্রত মুখার্জি। আচ্ছা, চিফ অফ নাভাল স্টাফ মানে নৌবাহিনীর প্রধান, চিফ অফ নাভাল স্টাফ আমাদের অ্যাডমিরাল রামদাস কাটারি, ইনি হচ্ছেন আমাদের চিফ অফ নাভাল স্টাফ ছিলেন। এরপরে দেখো ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম আমরা এর আগে আলোচনা করেছি, মেজর সোমনাথ শর্মা। 1950 সালে ইনি আমাদের পরমবীর চক্র পুরস্কার পেয়েছেন। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের সর্বোচ্চ সম্মান এই পরমবীর চক্র। ঠিক আছে, পরে আচ্ছা, এরপরে দেখো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? মুখ্য নির্বাচন কমিশন, নির্বাচন যে করে, নির্বাচনকে যে কন্ট্রোল করে তার প্রধান। আমাদের ভারতের একটা নির্বাচন কমিশন আছে, আমাদের রাজ্যের একটা নির্বাচন কমিশন আছে, ভারতের যে নির্বাচন কমিশন আছে তার একজন কমিশনার থাকে, প্রধান থাকে, আবার কিছু অ্যাসিস্ট্যান্ট ব্যক্তি থাকে। এই ভারতের নির্বাচন কমিশন কোন কোন ইলেকশনকে কন্ডাক্ট করে? একটা লোকসভার ইলেকশনকে কন্ডাক্ট করে, একটা বিধানসভা ইলেকশনকে কন্ডাক্ট করে, তার সঙ্গে প্রেসিডেন্টের ইলেকশনকে এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনকে কন্ডাক্ট করে হচ্ছে ভারতের এই নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনার কে ছিলেন? আমাদের সুকুমার সেন, একজন বাঙালি ভদ্রলোক। আচ্ছা, এরপরে দেখো বেশ কিছু পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, তোমাদের পুরস্কারের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যাগসেস হচ্ছে ফিলিপিন্সের একটা পুরস্কার, এটাকে এশিয়ার নোবেল বলা হয় ম্যাগসেসে পুরস্কারকে। এটা আমাদের একটা ফিল্ডে নয়, বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়। তার মধ্যে একজন পেয়েছে হচ্ছে আচার্য বিনোবা ভাবে। এই বিনোবা ভাবে যিনি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লঞ্চ করেছিলেন 1940 সালে, গান্ধীজির একজন মানে পরমাত্মা ছিলেন এই বিনোবা ভাবে। সেই বিনোবা ভাবে তার আমাদের সমাজ কল্যাণ এই জাতীয় বিষয়ে ভালো কাজের জন্য তাই তিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটা ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের নাম অনুসারে দেওয়া হয়। আর এটাকে এশিয়ার সর্বোচ্চ সম্মান, এটাকে এশিয়ার নোবেল বলা হয়। সেটা পেয়েছে আচার্য বিনোবা ভাবে। আচ্ছা, এরপরে দেখো ভারতের প্রথম পরিব্রাজক, চাইনিজ পরিব্রাজক কে ছিলেন? এ আমরা সবাই জানি, ফাহিয়েন, তারপরে হিউয়েনসাং। ফাহিয়েন আগে এসেছিলেন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ইনি ভারতবর্ষে এসেছিলেন। ইনি ভারতবর্ষে প্রায় 11 বছর ছিলেন। তার মধ্যে চন্দ্রগুপ্তের যে রাজধানী পাটলিপুত্রতে তিনি 4 বছর ছিলেন। পরবর্তীকালে তিনি গোটা ভারতকে ভ্রমণ করেছেন। তিনি এসেছিলেন আফগানিস্তান থেকে, মানে আফগানিস্তান কাবুল কান্দাহার হয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। এবং তিনি পরবর্তীকালে আমাদের পাটলিপুত্র মানে যেটাকে আমাদের তাম্রলিপ্ত মানে যেটাকে আমরা তমলুক এখন বর্তমানে বলি, এই তাম্রলিপ্ত বন্দর দিয়ে তিনি প্রস্থান করেছিলেন। তিনি সেখান থেকে গিয়েছিলেন আমাদের শ্রীলঙ্কায়, এবং শ্রীলঙ্কা থেকে তিনি জাভা সুমাত্রা বর্ণীয় হয়ে আবার ঘুরে ঘুরে তিনি চীনে গিয়ে পৌঁছেছিলেন। সেই ফাহিয়েন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন। কোন শতাব্দীতে? 5ম খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন। সব লিখে দিয়েছি তোমাদের জন্য। এরপরে দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানাইয়া। ইনি সুপ্রিম কোর্টের প্রথম আমাদের প্রথম বিচারপতি ছিল। আচ্ছা, এবারে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কবে? 1950 সালের 28শে জানুয়ারি। 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এই সুপ্রিম কোর্টের আগের নাম ছিল ফেডারেল কোর্ট, যেটা 1935-এর ভারত শাসন আইন অনুসারে 1937 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই 1937 সালের ফেডারেল কোর্টই পরবর্তীকালে নামটা খালি পরিবর্তন করা হয়, নাম পরিবর্তন করে সুপ্রিম কোর্ট তৈরি করা হয়। এই সুপ্রিম কোর্টেরই আমাদের ভারতীয় প্রধান বিচারপতি হচ্ছে হীরালাল জে কানাইয়া। আচ্ছা, এরপরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কলকাতার লোক। মন্ত্রিসভা থেকে তিনি প্রথম পদত্যাগ করেন। আচ্ছা, এরপরে দেখো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট উঠেছিলেন শেরপা ফু দর্জি। শেরপা ইনি একজন শেরপা। শেরপা কাকে বলা হয়? যারা মাউন্টেনার মানে মাউন্টেন পাহাড়ে ওঠে তাদেরকে সাহায্য করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, সেই অ্যাসিস্ট্যান্টকে আমরা শেরপা বলি। যেমন তেনজিং নোরগে, এডমন্ড হিলারি হচ্ছে আমাদের এভারেস্টে উঠেছিলেন, আর তার অ্যাসিস্ট্যান্ট কে ছিল? একজন নেপালি শেরপা তেনজিং নোরগে।
ক্লিয়ার? সেই তেনজিং নোরগের মতোই একজন ব্যক্তি শেরপা ফু দর্জি, ইনি হচ্ছেন প্রথম অক্সিজেন সিলিন্ডার ছাড়া উপরে উঠেছিলেন। কেন উঠেছিলেন? এই যে ফু দিয়ে দিয়ে উঠে গেছিলেন, এই দেখো নামেতে ফু আছে, মানে ফু দিয়ে দিয়ে তিনি উপরে উঠেছিলেন, অক্সিজেন সিলিন্ডারই তার লাগে না। আচ্ছা, এরপরে দেখো প্রথম ভারতীয় হিসাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন কে? এই কোশ্চেনটা পরীক্ষায় আসে না। কেন আসে না? কারণ একজন ব্যক্তি যায়নি, একটা টিম গিয়েছিল। 1965 সালে আমাদের ক্যাপ্টেন MS কোহেলির নাম আন্ডারে একটা টিম আমাদের এভারেস্ট উঠেছিল, অনেকজন উঠেছিল, তাই এটা পরীক্ষায় আসে না। আচ্ছা, এরপরে দেখো দুবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী ভারতীয়, প্রথম ভারতীয় হচ্ছে আমাদের নওয়াং গম্বু, ইনি প্রথম দুবার মাউন্ট এভারেস্ট উঠেছিলেন। আচ্ছা, যাই হোক, এটা পরীক্ষায় সেইভাবে আসে না, ভবিষ্যতে আসতে পারে, তাই দিয়ে দিলাম। আচ্ছা, প্রথম ভারতীয় পাইলট JRD টাটা, আমাদের রতন টাটার বংশের একজন লোক, JRD টাটা প্রথম ভারতীয় পাইলট। এই ব্যক্তি ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন JRD টাটা, এনাকে প্রথম এয়ারলাইন্স চালানোর লাইসেন্স দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখো প্রথম আন্টার্কটিকা বিজয়ী প্রথম ব্যক্তি লেফটেন্যান্ট রামচরণ, ইনি প্রথম আন্টার্কটিকা অভিযান করেছিলেন। আচ্ছা, দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ব্যক্তিকে কর্নেল JK বাজাজ, ছবিতে দেখতে পাচ্ছ, কর্নেল JK বাজাজ দক্ষিণ মেরু প্রথম বিজয় করেছিলেন। আচ্ছা, উত্তর মেরুটা তার মানে জানতে হবে, উত্তর মেরু বিজয় করেছিলেন জগন্নাথ শ্রীনিবাস রাঘবন। এরা সব এই সমস্ত ভালো মন্দ কাজকর্ম করেছিলেন, আমাদেরকে সব পড়ে পড়ে মরতে হচ্ছে, কি অবস্থা বোঝো। আচ্ছা, এবার দেখো ভারতে আসা আমেরিকান রাষ্ট্রপতি, প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন হচ্ছে আমাদের হোয়াইট ডি আইসেনহাওয়ার। ইনি আমাদের যখন আমাদের জওহরলাল নেহেরু, দেখো ছবিতে দেখতে পাচ্ছ, জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় নিয়ে এসেছিলেন আমাদের প্রথম আমেরিকান রাষ্ট্রপতি হিসাবে। আচ্ছা, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম কে আসে? আমাদের হ্যারল্ড ম্যাকমিলান, ইনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে এই পদে আসেন। আচ্ছা, এরপরে দেখো বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি। বিলিয়ার্ডস কি জিনিস? আমরা মোবাইলে একটা গেম খেলি 8 বল পুল বলে, মানে ক্যারাম খেলার মতোই খেলা, যেখানে ক্যারামের মতো, ক্যারামে যেমন 4টে গর্ত থাকে, এখানে 1 2 3 4 5 6টা গর্ত থাকে, আর ক্যারামে ঘুঁটি থাকে, এখানে বল থাকে। সেই খেলাটার নাম হচ্ছে বিলিয়ার্ডস। সেই এরকম লাঠি দিয়ে এরকম করে মেরে মেরে খেলে, সেই বিলিয়ার্ডস। সেই বিলিয়ার্ডস প্রথম টপি আমাদের উইলিয়াম জোন্স, ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বিলিয়ার্ডসের টপি জেতেন, ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে উইলিয়াম জোন্স। আর এখন বিলিয়ার্ডসের সর্বময় কর্তা, গোটা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে পঙ্কজ আদবানি এখন বিশ্বের নাম্বার 1 বিলিয়ার্ডস প্লেয়ার, এখন নয়, প্রায় 5 বছর ধরে ইনি নাম্বার 1 হয়ে আছেন। দেখো প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক কে ছিলেন? ইনি মহাকাশে পর্যটন করেছেন, ইনি 130খানা দেশে পর্যটন করেছেন, একজন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক বা এই জাতীয় কিছু একটা পদে আছেন, সন্তোষ জর্জ কুলাঙ্গারা, এই প্রথমের ওপরের ছবিটা। আচ্ছা, প্রথম অস্কার পুরস্কার প্রাপক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে, সারা জীবন কৃতিত্বের জন্য অস্কার পুরস্কার, প্রথম অস্কার ভারতীয়দের মধ্যে পেয়েছিল ভানু আথাইয়া, 1983 সাল, যেবারে বিশ্বকাপ জেতে কপিল দেব, সেই 83 সালে ভানু আথাইয়া প্রথম অস্কার পেয়েছিলেন গান্ধীজির পোশাক পরিকল্পনার জন্য। আর ভানু আথাইয়া তো মহিলা, সেটা তো মহিলাদের ক্লাসে আলোচনা করবো, পুরুষদের ক্লাসে একটু আলোচনা করি। দেখো পুরুষদের ক্লাসের মধ্যে আমাদের প্রথম অস্কার পুরস্কার প্রাপক ভারতীয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট ভারতের চলচ্চিত্র পরিচালক হচ্ছেন আমাদের সত্যজিৎ রায়, সারা জীবন কৃতিত্বের জন্য ইনি অস্কার পুরস্কার পেয়েছিলেন আমাদের 92 সালে। আচ্ছা, এরপরে দেখো ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষায় ছবির পরিচালনা কে করেছিলেন? প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছিলেন, জেতেননি, মনোনয়ন পেয়েছিলেন আমাদের মেহবুব খান, ইনি পরিচালক ছিলেন সিনেমাটার নাম মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য 1957 সালে। পরের পেজে চলে গেলাম। আচ্ছা, ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকার অস্কার পুরস্কার প্রাপক কে ছিলেন? আমাদের AR রহমান। কিসের জন্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ল্যাম ডগ মিলেনিয়াস চলচ্চিত্রের জন্য ইনি প্রথম সুরকার হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন। আবার অস্কার নিয়ে প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার,
সাউন্ড সিস্টেমে ভালো কাজের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন কে না রসুল পুকুট্টি ইনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, এরপরে ভারতের প্রথম ফর্মুলা 1 গাড়ির চালক কে ছিলেন? নারায়ণ কার্তিকেয়ান। তলা ছবিটা দেখতে পাচ্ছ, ফর্মুলা 1 হচ্ছে একটা 4 হুইলার রেসের একটা প্রতিযোগিতা, যেটা বর্তমানে আমাদের উত্তরপ্রদেশের আমাদের বুদ্ধ সার্কিটে যেটা প্রতি বছর এখন অনুষ্ঠিত হচ্ছে, 2023-24 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। সেই বুদ্ধ সার্কিটে অনুষ্ঠিত হওয়া সেই অনুষ্ঠান বা ভারতীয়দের মধ্যে এরকম প্রতিযোগী সেইভাবে নেই, সবই বিদেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সেই রকমই একজন ভারতীয় প্রতিযোগীর নাম হচ্ছে নারায়ণ কার্তিকেয়ান। আচ্ছা, এরপরে ছবি দেখো, ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স কে ছিলেন? আমরা তো মিস ইউনিভার্স শুনি, এটা মিস্টার ইউনিভার্স। দেখো, এই ব্যক্তি 104 বছর বয়সে মারা গেছেন 2016 সালে। 2016 সালে 104 বছর বয়সে মারা গেছেন এই মনোতোষ আইচ। এনার বাগুইয়াটিতে বাড়ি, মানে কলকাতাতে বাড়ি। এই মনোতোষ আইচ কত সাল? 1952 সালে ইনি এই আমাদের মিস্টার ইউনিভার্স পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, সেরকমই প্রথম মিস্টার ওয়ার্ল্ড এখনো পর্যন্ত ভারতে একটাও পায়নি, এই প্রথম পেয়েছেন, এটাই শেষ। কে না আমাদের রোহিত খান্ডেলওয়াল। ইনি 2016 সালে ইনি এই পুরস্কার পেয়েছেন। ছবিতে দেখতে পাচ্ছ যে আমাদের মিস্টার দেখতে পাচ্ছ, সেই মিস্টার ব্যক্তি হচ্ছেন এই রোহিত খান্ডেলওয়াল। ইনি মিস্টার ওয়ার্ল্ড হয়েছেন। তোমরা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স নাম শুনেছো, এটা মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড। আচ্ছা, আমাদের একটা জিনিস তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে মিস্টার বা মিসে আলোচনা করব মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য কী, আর তার সঙ্গে মিস আর্থের সঙ্গে এই বা কী পার্থক্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো, আমাদের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কে ছিলেন? প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন আমাদের কেডি যাদব কুস্তিতে। দেখো, নরম্যান পিচার্ড বলে একজন ব্যক্তি 1900 সালে আমাদের অলিম্পিকে পদক পেয়েছিলেন। তিনি ভারতের হয়ে খেলে পেয়েছিলেন, তিনি ভারতীয় হিসাবে পাননি। আর ইনি হচ্ছেন পিওর ভারতীয় ব্যক্তি হিসাবে একক বিভাগে অলিম্পিকে প্রথম পদক পেয়েছেন। ভারত এর আগে কিন্তু দলগত বিভাগে পেয়েছে। 1928 সালে আমাদের ভারতীয় হকি দল আমাদের অলিম্পিকে পদক পেয়েছে, 28-এ পেয়েছে, 32-এ পেয়েছে, সোনা পেয়েছে, অনেক পেয়েছে। কিন্তু একক বিভাগে ভারত কিন্তু এই 1952 সালের আগে কোনো পদক পাননি। এই কেডি যাদবের হাত ধরে প্রথম একক বিভাগে অলিম্পিকে পদক আছে। দলগত বিভাগে এর আগেও পদক এসেছিল। এরপরে দেখো, ভারতের প্রথম অলিম্পিকে রূপোর পদক কে জিতেছেন? এটা জিতেছেন আমাদের রাজবর্ধন সিং রাঠোর। ইনি হচ্ছেন আমাদের এই রূপোর পদক প্রথম জিতেছেন রাজবর্ধন সিং রাঠোর 2004 সালে আমাদের শুটিংয়ে মানে আমাদের বন্দুক চালানো। আচ্ছা, এরপরে অলিম্পিকে প্রথম সোনা অভিনব বিন্দা 2008 সালে, এটাও রাইফেল 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতাতে ইনি এই পুরস্কার পেয়েছিলেন, সোনা পেয়েছিলেন। আচ্ছা, এবার কিছু খেলাধুলা সম্বন্ধীয় বিষয়। প্রথম টেস্ট ক্রিকেটের অধিনায়ককে আমাদের সিকে নাইডু। এই সিকে নাইডুর নাম অনুসারে আমাদের সিকে নাইডু ট্রফি হয়। পরীক্ষায় কোশ্চেন আসে সিকে নাইডু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত। দেখো, প্রথম ওয়ানডে ক্রিকেটের অধিনায়ককে অজিত ওয়াদেকর। ইনি হচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক। আচ্ছা, এরপরে প্রথম টেস্ট ক্রিকেটে শতরানকারীকে লালা অমরনাথ। ইনি হচ্ছেন টেস্ট ক্রিকেটে শতরানকারী ব্যক্তি। আচ্ছা, তারপরে এইটা 2 বছর আগে এসেছে, জিডিতে এসেছে যে আমাদের প্রথম ওয়ানডেতে প্রথম শতরানকারী হচ্ছে কপিল দেব। বিশ্বকাপে ইনি প্রথম শতরান করেছিলেন, যেটা আমাদের 83 বিশ্বকাপে 174 রান করেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। আচ্ছা, আজকের লাস্ট স্লাইড দেখো, আমাদের প্রথম ওয়ানডে ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছিলেন সচিন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে প্রথম ত্রিশতরান করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং। আর লাস্ট কোশ্চেন যে আমাদের ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন হচ্ছেন চেতন শর্মা। এই হলো আজকের প্রথম পুরুষের ক্লাসের বিষয়বস্তু। অনেক তথ্য এবং অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা একবার নয়
বেস কভার, যতক্ষণ না মুখস্থ না হচ্ছে ততক্ষণ তুমি একবার করে দেখো। আশা করব তোমাদের বাড়িতে পড়তে হবে না, এই কথা কিন্তু তোমাদেরকে আমি দিলাম। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।